যদি কেউ আপনাকে হিংসা করে, আপনি হিংসা করেন না কাউকে, কিন্তু অন্যরা আপনাকে হিংসা করতেছে, এটার জন্য আপনি কখনোই গুনাহগার না। কিন্তু এই যে হিংসা আপনাকে করতেছে মানুষ, এটারও ইফেক্ট আপনার উপর আসতে পারে যদি আপনি প্রোটেক্টেড না থাকেন। কারণ এটা একটা আগুন, যে জ্বলবে তাকেও তো জ্বালাবেই, আশেপাশে দাঁড়ায় থাকলে সেও জ্বলবে, বা তার উপরে আগুনের তাপ গিয়ে পড়বে। মন বসছে দেখতে হয় না তোকে সবার ঠিকানা মেকানে নিলাম, সবার চেহারা দেখে গেলাম। কালকে মন ভরে নাই না কালকে ওই নাম কুইতে পাই না, হেমন মাথা নষ্ট ছিল কি। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, রেডি না ওই আর একটা ফুপি আছে তো ওদিকে, সেখানে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই প্রথমের ইন্ট্রোটা থেকে বুঝতে পারছেন যে আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে বাবার কবর জিয়ারত করতে। আমার বাবার জন্মস্থান ছিল ঢাকা বিক্রমপুরে। উনি ওনার পড়াশোনার পারপাস সব কিছু ব্যবসা বাণিজ্য মিলাইয়া উনি চিটাগাংয়ে ছিলেন প্রায় 40-50 বছর যাবত। আর আমাদের বড় হওয়াটাও চিটাগাংয়ে। যেখানেই বড় হই না কেন, মাতৃত্বর টান তো অবশ্যই, তাই না? জন্মস্থান তো ঢাকাতে। তো বাবা মারা গেছেন 5 বছর হয়ে গেছে প্রায়। আমরা এর মধ্যে সবাই সিঙ্গেলভাবে কবর জিয়ারত করেছি। এবার আমি চাইছি যে অ্যাটলিস্ট সবাই মিলে একসাথে গিয়ে বাবার কবরটা জিয়ারত করে আসি। একদম সকাল সকাল বের হয়ে গিয়েছে আমি, আমার ছোট বোন মুন্নির বাবু, ইব্রাহিম, মদিনা, মা, সবাই মিলে চলে গেছি। বাবা মা সন্তানের সাথে যাই করুক না কেন, আমার মনে হয় সন্তানদের উচিত সে সব কিছু ক্ষমা করে দিয়ে তারা যদি মারা যায় তো কবর জিয়ারত বা সৎকা করা, বা তাদের জন্য দান সৎকা করা, কারণ মৃতবাসীরা কিছুই পায় না। আর এই মেয়েটা ইকরা নাম, এত কষ্ট করে, এত চিন্তা তার মাথায়, মাঝে মধ্যে আমি নিজেই অবাক হয়ে যাই এত কিছু কিভাবে, এত ধৈর্য কোত্থেকে হলো। কিছুদিন আগেও আমার মধ্যে এত ধৈর্য ছিল না, এত মেনটেনেন্স করতে পারতাম না। আমি মনে করি একটা স্টুডেন্টের মাথায় অনেক প্রেশার থাকে, মেন হচ্ছে তাদের পড়াশোনা নিয়ে। কিন্তু আমার মাশাআল্লাহ দিলে আমি নিজের একদম বলতে চাই না, কিন্তু আমি যে এত কষ্ট করতে পারি, এত ধৈর্য, এত কথা মানুষ আমাকে বলে, তাও সব কিছু মেনটেন করি, চুপ করে সহ্য করে বলি যে না, আল্লাহ দিবে, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে আমাদের বিক্রমপুরের যে এক্সপ্রেস যে রোডটা, মেবি এটা মাওয়ার রোডটা, খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ, এত দারুণ। আগে কিন্তু এমনটা ছিল না, আগে আমরা নদী পারাপার হয়ে যেতাম। সো এটা হচ্ছে মানে ফাইনালি আমি বাড়ির দিকেই পুরো মুভ করলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির মেন যে যার পুলটা আর কি, এটা করা হয়েছে, আগে এটা ছিল না। এটা দিয়ে পার হয়ে রোডের ওই সাইডে যেতে যারা ওই পাশে থাকে আর কি। তো এখানে হচ্ছে আমার মূলত 5 ফুপু থাকে, ফুপারা থাকে, আমার কাজিনরা আছে, অনেকের সাথে দেখা হয় না, অনেকের বিয়ে হয়ে গেছে। আমরা আসছিলাম মূলত বাবা কবর জিয়ারত করতে। এটা হচ্ছে আমার ফুপা। আসি ভাবি কেমন আছে? বা মোটা কার হয়ে গেছো কে? তুমি কালাম সব হয়ে গেছো। বাসায় গিয়ে আমি সর্বপ্রথম মানে সবাই তো টায়ার্ড, এসে পুরা মদিনার অবস্থা খারাপ, মুন্নির অবস্থা খারাপ। আমি এমন একটা মানুষ, আমি পুকুরে বলতেছি বুবু বাজারের ব্যাগ দাও। আমরা কি বলে পোলা মাছ রাখছো কিনে দিয়েছি। পোলার মাংস আমরা খাবো না। তেল আছে? তেল আছে, মরিচ আছে, আলু আছে? ভালো আছে, আলু আছে আর কি আছে? সব আছে। আব্বাই তো এই কাজটাই করতে। বাজারের ব্যাগলা বড় দিকে লইস আমার লাগে পানা সুপারি আইনো। বাজারের ব্যাগলা এই তেল আছে তেল এটা আগে ভাই সোহেল বাজারে বেরো। এই সোহেল বাজারে বেজে এ সামিলি কই আব্বার পাট দুইজন যা বাজারে লইয়া কালাম দাদা বুড়ি মাছ আনি আর কি হাসপাত দাও, হাসপাত দিয়ে যাও। হটস্পট আন তো, আমি হটস্পট দিয়ে যাবো কিভাবে? আমি মোবাইল দিয়ে যেতেছি তো সাথে করে। গাইড চলেন, এখন হচ্ছে আমরা বিক্রমপুর বাজারে যাবো। এইমাত্র আমরা আসছি, এখন তো বাজারে যাবো। চলুন বাজারটা দেখেছি, বিক্রমপুরের বাজার।
তো আমি যখন বলছি যে ফুপু বাজারের ব্যাগটা দাও, ফুপু পুরো মানে লিটারেলি কান্না করা স্টার্ট করছে যে এরকমটা তো কালাম দাদা বলতো, মানে আমার বাবা এমন করে বলতে, এই চামিলি বাজারের ব্যাগ দে। এই একই কথা আমার মাটা সবাই শুনে অবাক। মানে আমিও মাঝে মধ্যে বলি যে আমি কার মতো হয়েছি যে সবার জন্য করতে মন চায়, আমি চিনি না জানি না, মনে হয় সবাই বাজার টাজার করে দিয়ে সবার জন্য খরচ করি, নিজের পকেটে থাকুক বা না থাকুক। আমি জানি না তেল মরিচ লবণ কোনটা লাগবে, আমি একবারে যে সব নেওয়া স্টার্ট করছি। এই জিনিসটা শুনলাম যে আমার বাবাও নাকি এরকম, যে করতে মানে সবার জন্য অনেক কিছু কিনতে না। তা আমার অভ্যাস হচ্ছে সেরকম। আর একটা জিনিস আমি আমার বাবার পাইছি, সেটা হচ্ছে ডায়েরি লেখা। মানুষ তো সংসারের জন্য অনেক কিছু আনে টানে, এটা লিখে না, কিন্তু আমার মনে হয় মাসিক একটা হিসাব আমার রাখা দরকার। এই জিনিসটা আমার বড় বোনের মধ্যেও ছিল, আমি দেখছি। তো বিক্রমপুরের দিনগুলো কাটাইছি যে অনেক অনেক ভালো লাগাও ছিল, তার সাথে সাথে বাবা ব্যাপার জিয়ারত করতে যে ব্যাপারটা অনেক খারাপও লাগছে যে উনি নাই, এখন মারা গেছেন। আমি বলবো না যে উনি কী করছেন না করছেন, অনেক দোষ ত্রুটি সবারই থাকে, সবাই সব কিছু সমান দিয়ে যেতে পারে এমনটা না। আমার কথা হচ্ছে মা বাবাও কতটুকু করে দিল এটা বড় কথা না, নিজেরা কতটুকু করে নিতে পারবো সেটাই হচ্ছে মেন কথা। কিছু কিছু ফ্যামিলিতে টক্সিক মানুষ আছে, কিছু করতে না পারলে ভাই এমন কথা শোনায়, আর নিজেরা না করলেও এত কথা বলবে যে করবে তাকেও ইন্সপায়ার করবে না। তো যাই হোক, আমি আবার শিক্ষিত মানুষ, লোকজনের কথায় আবার কান দেয় না। এত কষ্ট করে পড়ালেখা করতেছি, যদি নিজেই নিজের জিনিসগুলো বুঝতে না পারি, বিবেক দিয়ে কথা না বলি, তাহলে কিভাবে হবে? তো আমি কিছু বলার নাই। যাই হোক, আমরা ভিডিওতে ফিরে আসি। তো আমি সব বাজার টাজার নিয়ে আসছি। এত বাজার, গ্রামে একটা সুন্দর জিনিস আছে, গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল। এই যে একটু জামা কাপড় ফুপুদের জন্য নিয়ে আসছি, বাজার সদাই করছে, সবাই বলতেছি যে দেখো দেখো ভাতি যারা আসছে অনেক কিছু নিয়ে আসছে, একদম গ্রামের মতো। বাবা যখন বাজার করে যাইতো নতুন জামাই হিসেবে, বাবার একটা অভ্যাস ছিল, ও যত পুরনোই হোক সে অনেক বাজার করতো। তো সবাই বলতো যে কালাম সাহেবের মন অনেক বড়। তা আমার মনে হয় বাবার কিছুটা পাইছি। আমি বাচ্চারা সারা জীবন রান্না করি, এখানে এসেও আমি বাজার করে রান্না করে সবাইকে খাবার দিয়ে রেডি করে 3 বেলায় রান্না করছি, মাও করছে। তো এটা আমার খুবই ভালো লাগছে যে আমি এখন রান্না বান্না করতে জানি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা পরের দিন গিয়েছিলাম যেখানে বাবাকে কবর দেওয়া হয়েছে, যেখানে গোসল করানো হয়েছে, সেই জায়গাটাতে, আমাদের পুরনো বাড়িতে। আমাদের কিন্তু বাড়ি অনেক সুন্দর ছিল, এখানে আমাদের 2টা বাড়ি ছিল, অনেক দারুণ সেই আমলের। কিন্তু বাবার অসুস্থতার কারণে এটা বিক্রি করে ফেলছে। আর কিছু জায়গা আছে যেটা আমাদের নদীর ওখানে চলে গেছে। এটা হচ্ছে না আমার ফুপু, খুবই রাগ এতদিন কেন আসি নাই। এত দূর থেকে আইছি, নাহলে এই জায়গা তো থাকবো। থাক, তুমি তো রাগ করো না, এত রাগ করলে হয় কও? তুমি ছাড়া আমার আছে না, কেউ নাই, তুমি ছাড়া আমাকে কেউ নাই। ফুপু আমার লোক তো সবসময় জুমরাফুর লোক কথা তো হয়। চাঁদনি আপু, চাঁদনি আপু তোমার ধরন। চাঁদনি আপু কইছে ফুপুরে আমার একটা ভিডিও কল দিছে, আমি তো আর দেশে আইতে পারবো না, অন্তত দেখো। দ্বিতীয় চাঁদনি আপু ভালো। ইব্রাহিম বয়, কাঁচামরিচ আনো, কাঁচামরিচ। ইব্রাহিম বয় সম্ভব না, কারণ মিস্ত্রি আইবে, মিস্ত্রি না করা যাবে না। তারপরে আমার জামাইটা দেখো, আমার জামাই একটু খাও, আমার জামাই ভালো। এই আমার স্বামী কেমন? আমার স্বামী আমার স্বামী। পরে ফুপুকে মানাইয়া বললাম যে চলো ফুপু, রাগ করো না, সমস্যা নেই, আমরা তো খুব ব্যস্ত থাকি, বাট ঈদ কোরবান সবসময় তো আমি খোঁজ রাখি। আমি বুঝ হওয়ার পর থেকেই যেভাবে যতটুকু করা সম্ভব আমি সম্পূর্ণ চেষ্টা করি, কারণ সবাই আত্মীয় স্বজন ছাড়া কিন্তু একা বসবাস করা একদমই যায় না। আমার মনে হয় মনের ভিতরে হিংসা বিদ্বেষ না রেখে সবাই একসাথে চলাটাই খুবই ভালো। তো বাসায় এসে বাবার কবর জিয়ারত করে আমি ফুপুর বাচ্চারা অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়ার জন্য বলছিল, ফুপু এতটা ভালো পারে না। আমি ফুপুকে রান্না করা শেখাচ্ছিলাম যে কীভাবে তেহেরি করতে হয়। আমি ওই দিন 6 কেজির মতো তেহেরি করছিলাম। আমি অবাক হয়ে গেছি যে আমি এত কিছু রান্নাও করতে পারি, আবার এতগুলো মানুষের কোয়ান্টিটিটাও বুঝতে পারি যে কতটুকু নেওয়া দরকার। তাই আমি বাজার থেকে সব কিছু কিনে নিয়ে গিয়েছিলাম। আবার ওখানে যেহেতু ব্লেন্ডার নেই, সেটা আমি এভাবে বেটে তারপরে আমি রান্না করছি। ওই দিন খুবই মজা হয়েছে বিরিয়ানিটা। মনে হয় কতজন, আমরা 18-19 জনের মতো খাবারটা খাইছি। তো সবার আন্দাজটাই আমি বুঝতে পারছি। সো এই ছিল আমার বিক্রমপুরের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমি আরেকটা কথা বলি, পরিবারের সাথে থাকেন, বুঝেন, কিন্তু নিজের জন্য ভাববেন, সব কিছু মিলাই। আর টক্সিক মানুষরা যে বলে এটা ওইটা করবেন না, এর কারো কথা কান দেবেন না। আপনার যার জন্য করতে মন চাইবে, যে আপনাকে বুঝবে, আপনি তার জন্যই করবেন। বাকিগুলা কে বলবেন আল্লাহ হাফেজ।